কার্গিল যুদ্ধে এই বফর্স কামান আর্টিলারি ফায়ারিংয়ের ক্ষেত্রে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। কার্গিল যুদ্ধে মোট 545 জন ভারতীয় জওয়ান তারা শহীদ হয়েছিলেন। রাস্তার দুপাশে পুরো বরফ জমে রয়েছে, দারুণ দারুণ লাগছে। এখন আমরা জজিলা পাস অতিক্রম করছি। হিমালয়ের দক্ষিণ দিক থেকে আমরা হিমালয়ের উত্তর দিকটাতে যাচ্ছি, অর্থাৎ হিমালয়ের এপাশ থেকে ওপাশে যাচ্ছি। আজকে 2 জুন 2024 রবিবার। আজকে আমরা লে লাদাখ ট্রিপের জন্য যাত্রা শুরু করছি। এখন ঘড়িতে সময় 5:56। আমাদের সবাই মিলে এই হোটেলের লবিতে সবাই আমরা জমায়েত হয়েছি। আমাদের এখন সমস্ত লাগেজ প্যাকিং চলছে, একটু পরেই আমরা যাত্রা শুরু করব। এখন সময় 6:49। তো সেই লাগেজ প্যাকিং এখনও চলছে, আমরা এখনও দাঁড়িয়ে রয়েছি, এখনও আমরা রওনা দিইনি। আর এই যে রৌনক, ও থাকে হায়দ্রাবাদে, আমাদের সাবস্ক্রাইবার, এবং শুধু তাই নয়, ওর পুরো ফ্যামিলি আমাদের ভ্লগ দেখে। ও নিজেও খুব ভালো ছবি তোলে। গতকাল আমার সাথে পরিচয় হয়েছে, আমাদের এই টিমে আমাদের সাথে একসাথে যাচ্ছে এবং খুব ভালো ছেলে। মানে কালকের থেকে অনেক অনেক গল্প হয়েছে ওর সাথে। স্যারের সাথে এখন আমি ট্রাভেল করতে পেরে অনেক নিজে এসে মনে করছি। আমাদের আমার মা বাবা স্যারের অত্যন্ত বড় ফ্যান। আমাদের ডিনার টাইম, লাঞ্চ টাইমে স্যারের ভিডিও দেখা হয়। তো দেখি এখন স্যারের সাথে যাবো। ঠিক আছে, চলো একসাথে গিয়ে ঘুরি। এখন ঘড়িতে সময় 7:07। আমরা শ্রীনগর থেকে রওনা দিলাম কার্গিলের উদ্দেশ্যে। মিনিট 5 আগেই রওনা দিয়েছি। আর আজকে এই যে আমরা কার্গিল যাচ্ছি, শ্রীনগর থেকে কার্গিলের দূরত্ব হচ্ছে 210 কিলোমিটার। আর এই পথে সোনমার্গ হয়ে আমরা যাব এবং পথে পড়বে জজিলা পাস, তারপরে আসবে দ্রাস ওয়ার মেমোরিয়াল, সেটা ক্রস করে আমরা গিয়ে পৌঁছবো কার্গিলে। এই আজকে মোটামুটি আমাদের যাত্রাপথ। এই সমগ্র যাত্রাপথটা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আপনাদের কাছে তুলে ধরবো, কিন্তু তার মধ্যেও একটা দুঃখের খবর আছে, সেটা হচ্ছে আমি যে মাইক্রোফোনের ডিভাইসটা ইউজ করি সেইটা খারাপ হয়ে গেছে। তার ফলে সাউন্ডের একটু প্রবলেম আসতে পারে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। যদি সম্ভব হয় পরে আমি রিপেয়ারিং করার সুযোগ পাই তাহলে করে দেব। থেকে বেরোনোর পরে এখন সামনে একটা ছোট জনপদ আসবে, গান্ডারবাল নাম তার। আর এই গান্ডারবালের পরে আসবে কাঙ্গান বলে আরেকটি জনপদ, আর তারপরে আসবে সোনমার্গ। সোনমার্গের পরে বালতাল, এবং বালতালের পরে আসবে জজিলা পাস। রাস্তায় আমরা এই কাঙ্গান বলে যে জায়গাটি বললাম, সেইখানে এক জায়গাতে আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম। আমাদের সবকটি গাড়ি এখানে দাঁড়িয়েছে। আমাদের এখানে ব্রেকফাস্টের অনেকগুলো অপশন রয়েছে। একটা হচ্ছে আলু পরোটা, তারপরে ম্যাগি অথবা ছোলা পরোটা, এরকম বিভিন্ন অপশন রয়েছে। তো আমরা তিনজনেই নিয়েছি আলু পরোটা। এই যে এই আলু পরোটার সাথেও আবার ছোলা আছে, আর তার সাথে দই। আমি পেয়ে গেছি আমারটা, এরা দুজন এখনো পাইনি, মুখ বেজার করে বসে আছে।
আমার প্রায় খাওয়া শেষ হতে চললো। এই রায়রা এতক্ষণে পেয়েছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিল। এবার খাও। এই আলু পরোটা ছোলা দিয়ে খাওয়া, এটা কিন্তু একটা অদ্ভুত কম্বিনেশন। চলো চলো, ব্রেকফাস্ট করে নিয়ে আবার এখন আমরা রওনা দিচ্ছি। কিন্তু যেখানেই দাঁড়াচ্ছি বেশ অনেকক্ষণ করে সময় নষ্ট হচ্ছে, মানে সবাই মিলে খাওয়া দাওয়া করছে, এত বড় টিম, সময় তো লাগবেই একটু। কিন্তু ভালোই লাগছে সবার সাথে, এত বড় টিমের সাথে। আমি সত্যি কথা বলতে কি এর আগে তো ঘুরতে আসিনি, কিন্তু এসে বেশ ভালোই লাগছে। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। আমরা পৌঁছে গেলাম সোনমার্গ। দুপাশের দৃশ্য তো অসাধারণ। এই অসাধারণ দৃশ্য দেখতে দেখতেই কখন সোনমার্গ পৌঁছে গেলাম বুঝতে পারলাম না। ऊंचे ऊंचे पहाड़ों पे जाके इस दिल की ख्वाहिशें यूं गुनगुनाएंगी, कहीं छाँव छाँव कहीं धूप सताएगी। এখানেই থেকে যেতে চাই, এত সুন্দর এখানে কটেজ গুলো পাহাড়ের গায়ে, এখানে একটু থেকে গেলে সবচেয়ে ভালো হয় নদীর ধারে। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है। আমরা এখন চলে এলাম বালতাল। এই বালতাল থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। এখানে যাত্রার দুটি পথ রয়েছে। এই বালতালে প্রবেশ করার আগে যে পথটি সেটি হলো পুরনো পথ, আর এই বালতালের পরে একটি নতুন রাস্তা তৈরি হয়েছে। এই অসাধারণ ল্যান্ডস্কেপ দেখে না দাঁড়িয়ে পারা যায় না। এই যে দেখুন ভ্যালিটা। যে কোনো জায়গায় যেতে গেলে সেই জায়গাটা কোথায় সেটা জানলে সেই জায়গার গুরুত্ব, ঘোরার আনন্দ সেগুলো আরও বেড়ে যায়। হিমালয় অ্যাকচুয়ালি হচ্ছে ইয়ং ফোল্ডেড মাউন্টেন, মানে নবীন ভঙ্গিল পর্বত যাকে বলে। হিমালয় তৈরি হওয়ার সময় শুধু হিমালয় নয়, পর পর কিন্তু অনেকগুলো এইরকম পাহাড় তৈরি হয়েছে, যেমন হিমালয়, কারাকোরাম, কুয়েনলুন, আলতাই, আলতিনতাগ, এইরকম পর পর অনেকগুলো পাহাড় তৈরি হয়েছে। এইগুলোকে সবকটাগুলোকে বলা হয় ফোল্ডেড মাউন্টেন। আর এই প্রত্যেকটা পাহাড়ের মাঝখানে মাঝখানে একটা করে মালভূমি আছে। আমি সব মালভূমির নামে যাচ্ছি না, কিন্তু লাদাখের ক্ষেত্রে হিমালয় আর কারাকোরাম এই দুটো পাহাড়ের মাঝখানে হচ্ছে লাদাখ মালভূমি।
সেই কারণে একটা মালভূমি অঞ্চল হওয়াতে চারপাশের পাহাড় এবং মাঝখানে যে জায়গাগুলো দিয়ে রাস্তা রয়েছে বা বিভিন্ন এগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু ফ্ল্যাট, এবং যেহেতু হিমালয়ের একেবারে উত্তরের অংশ সেই কারণে কিন্তু উচ্চতাও যথেষ্ট বেশি। আর এই যে লাদাখ, এটা তো হিমালয়ের উত্তরের দিক, আমরা থাকি কিন্তু হিমালয়ের দক্ষিণ দিকটায়, অর্থাৎ লাদাখ হচ্ছে হিমালয়ের অপর দিকে। যদি প্লেনে করে লাদাখ যাওয়া যায় তাহলে দেখা যায় যে হিমালয়ের কে ক্রস করে আমরা লাদাখে যাচ্ছি। এখন আমরা জজিলা পাস অতিক্রম করছি। রাস্তার দুপাশে পুরো বরফ জমে রয়েছে, দারুণ দারুণ লাগছে। যত ওপরে উঠছি পুরো সাদা ধবধবে বরফ। এই যে আমি একটু আগে বলছিলাম যে হিমালয়ের দক্ষিণ দিক থেকে আমরা হিমালয়ের উত্তর দিকটাতে যাচ্ছি, অর্থাৎ হিমালয়ের এপাশ থেকে ওপাশে যাচ্ছি। হিমালয়ের দক্ষিণ থেকে উত্তর অংশে যাওয়ার পথে কতগুলো গিরিপথ বা পাস রয়েছে, অর্থাৎ পাহাড়ের মাঝখানের কতগুলো সংকীর্ণ অংশ। এই জজিলা পাস, তারপরে জেলেপলা পাস, এগুলো বিভিন্ন ধরনের পাস যেগুলো পাহাড়ের মধ্যে একদিক থেকে আরেক দিকে যাওয়ার পথ তৈরি করে। এই জজিলা পাসের মধ্য দিয়ে আমরা লাদাখে প্রবেশ করব। এই লা কথার মানে হচ্ছে পাস, অর্থাৎ জজিলা বা নাথুলা, খারদুংলা যাই বলি না কেন, লা বললে তারপরে আর পাস বলার দরকার পড়ে না, কিন্তু আমরা সাধারণ কথাবার্তায় পাস কথাটাকে ব্যবহার করি, এবং আমিও অনেকবার করেছি। এই যেমন জজিলা পাস বারবার বলছি, কিন্তু জজিলা বললেই কিন্তু যথেষ্ট। দ্রাসে পৌঁছানোর আগে মাতাইয়ান বলে একটি জায়গায় দাঁড়িয়েছি। এখন ঘড়িতে সময় 2:34। এই দ্রাসের থেকে এটা মোটামুটি ওই 20 কিলোমিটার মতন আগে। আর এইখানে আমরা এখন লাঞ্চ করব। সবাই এসে দাঁড়িয়েছেন, চলুন গিয়ে ভেতরে লাঞ্চে কি কি দেয় দেখি। অনেক বড় টিম আমাদের, এখানে সবাই খাওয়া দাওয়া করছেন। ভাত, ডাল, পাঁপড় ভাজা আর এখানে তরকারি দেওয়া হয়েছে। আর আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা তো জানেনই যে আমাদের সেই অর্থে লাঞ্চ বলে কিছু আমরা বেড়াতে বেরিয়ে করি না। একটা হেভি ব্রেকফাস্ট করে বেরোই, তারপরে ঘুরে টুরে সারাদিন পরে গিয়ে রাত্রিবেলায় আমরা খাওয়া দাওয়া করি। এই আমাদের কাছে একটা নতুন অভিজ্ঞতা। মানে এইরকমভাবে ভাত, ডাল, মাছ এইসব দিয়ে লাঞ্চ করা বেড়াতে বেরিয়ে আমাদের কাছে এটা একটা নতুন অভিজ্ঞতা। অবশ্যই, আমরা তো কোনোদিন ভাত খাই না। আমরা 10 দিন ছিলাম কেদারে, একদিনও ভাত খাইনি। আপনারা জানেনই আমরা ভাত খাই না ট্যুরে গেলে, কাজের খুব অসুবিধা। ঠিক আছে, এখন আমরা রওনা দিচ্ছি কার্গিল ওয়ার মেমোরিয়ালের দিকে। এখানে সকালের দিকে যখন বেশ কড়া রোদ ছিল তখন কিন্তু গরম লাগছিল, ভালোই গরম লাগছিল, কিন্তু এখন বেলা পড়ে আসছে আর হু হু করে হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা লাগছে এই হাওয়াতে। টেম্পারেচার দেখাচ্ছে 9 ডিগ্রি। আস্তে আস্তে কিন্তু পাহাড়ে গাছের পরিমাণ কম হয়ে যাচ্ছে, পাহাড় কিন্তু একেবারে বৃক্ষশূন্য, রুক্ষ হচ্ছে।
এখন আমরা এসে পৌঁছালাম কার্গিল ওয়ার মেমোরিয়ালের সামনে। 1999 সালে কার্গিল যুদ্ধের শহীদদের স্মৃতি রক্ষার্থে এইখানে এই কার্গিল ওয়ার মেমোরিয়াল এটি নির্মাণ করা হয়। এই কার্গিল অঞ্চলের যে পার্বত্য উপত্যকা, সেই পার্বত্য উপত্যকা দিয়ে পাকিস্তানের সৈন্যরা ভারতের এই লাদাখ অঞ্চলে প্রবেশ করেছিল এবং সেই সময় ভারতের বীর সৈন্যবাহিনী অপারেশন বিজয়ের মাধ্যমে পাকিস্তানের সেই সৈন্যদের এই অঞ্চল থেকে বিতাড়িত করেছিল এবং পাকিস্তানের সাথে ভারতের সেই যুদ্ধ, যা কার্গিল যুদ্ধ নামে পরিচিত, সেখানে বিজয়প্রাপ্ত ঘটেছিল এবং তারই স্মৃতি রক্ষার্থে এইখানে এই কার্গিল ওয়ার মেমোরিয়াল এটি 2000 সালে নির্মাণ করা হয়েছিল এবং প্রতি বছর 26শে জুলাই কার্গিল যুদ্ধের বিজয়কে স্মরণ করে এখানে কার্গিল দিবস বা বিজয় দিবস পালন করা হয়। এই লাদাখ অঞ্চলের 4টি গুরুত্বপূর্ণ সেক্টর হলো দ্রাস সেক্টর, কার্গিল সেক্টর, বাটালিক সেক্টর এবং তুর্তুক সেক্টর। আর এই অঞ্চলগুলিতে রক্ষা করবার জন্য ভারতীয় সেনাবাহিনীরা অসম বীরত্বের পরিচয় দিয়েছিলেন। তার মধ্যে ক্যাপ্টেন বিক্রম বাত্রা, ক্যাপ্টেন মহেশ পাণ্ডে, এনাদের নাম একেবারে প্রথম সারিতে, যারা পরমবীর চক্র পেয়েছিলেন। এখনো পর্যন্ত ভারতে পরমবীর চক্র পেয়েছেন মোট 21 জন বীর সেনানী, তার মধ্যে 4 জনই পেয়েছেন এই কার্গিল যুদ্ধে। এছাড়াও কার্গিল যুদ্ধে 16 জন বীর সৈনিক তারা মহাবীর চক্র পেয়েছিলেন। এইখানে রয়েছে অপারেশন বিজয় স্মৃতিস্মারক। কার্গিল যুদ্ধে 545 জন ভারতীয় জওয়ান তারা শহীদ হয়েছিলেন। এই অংশে সেই 545 জন জওয়ানের স্মৃতির উদ্দেশ্যে তাদের নাম লিপিবদ্ধ রয়েছে এবং এখানে অমর জওয়ান জ্যোতি প্রজ্বলিত রয়েছে। 2004 সালে এই স্মৃতিস্মারক অঞ্চলটি এটি প্রতিষ্ঠা করা হয় এবং তখন থেকেই এখানে অমর জওয়ান জ্যোতি প্রজ্বলিত রয়েছে। এই অপারেশন বিজয়ের ঠিক পিছন দিকে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এই পাহাড়টির নাম হলো টলোলিং হিল। এই টলোলিং হিলে এসে পাকিস্তানের যে সেনাবাহিনী তারা প্রথম এসে এখানে ঘাঁটি বাঁধে এবং এই টলোলিং হিল থেকে মাত্র 800 মিটার দূরত্বে হচ্ছে NH1 অর্থাৎ শ্রীনগর লে হাইওয়ে। তাদের মূল টার্গেট ছিল সেই NH1কে ভারতের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া এবং তার ফলে লে এবং লাদাখ সম্পূর্ণ ভারতের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং সেই জায়গাগুলি ভারতীয় সেনাবাহিনী অসম বীরত্বের পরিচয় দিয়ে উদ্ধার করেছিলেন এবং এই অংশটি পুনরুদ্ধারের ক্ষেত্রে ক্যাপ্টেন VP বাত্রা তার অসম সাহসিকতার নিদর্শন এই অংশে রয়েছে। এছাড়াও এর পাশে এই দিকটাতে রয়েছে টাইগার হিল পয়েন্ট, তারপরে রয়েছে রাইনো পয়েন্ট এবং তারপরে আরেকটি যে হিল রয়েছে সেইখানে ক্যাপ্টেন VP বাত্রা দ্বিতীয়বার তিনি সেই টপটিকে উদ্ধার করতে গিয়ে তিনি শহীদ হন। তার থেকে ওই টপটির নাম হয় বাত্রা টপ। ज्योत्स्ना पुलकितयामिनी फुल्लकुसुमिता द्रुमदर शोभिनी सुहासिनी सुमधुर। কার্গিল যুদ্ধ ছাড়াও 1947 সাল থেকে শুরু করে এই দ্রাস অঞ্চলে উচ্চতাজনিত কারণে বা অন্যান্য বিভিন্ন কারণে যে সকল ক্যাজুয়ালিটি হয়েছিল তাদের স্মৃতি রক্ষার্থে এইখানে স্মৃতিস্মারক নির্মাণ করা হয়েছে। हेलो सर, सर आपका नाम कर्नल RK गुप्ता। I was there. Yes. ইনি কার্গিল যুদ্ধে ইনি অংশ নিয়েছিলেন, সেই কার্গিল যুদ্ধের সৈনিক ইনি, সেই বীর সৈনিককে আমরা আজকে এখানে পেয়েছি। উনি এখানে এসেছেন এবং সৌভাগ্যক্রমে আমার সাথে দেখা হয়ে গেছে। স্যার, ভেরি নাইস টু মিট ইউ। Thank you.
এইখানে দেখতে পাচ্ছেন কার্গিল যুদ্ধে ব্যবহৃত বফর্স কামান। এই বফর্স কামান 1997 সালে ভারতীয় সেনাবাহিনী প্রথম ব্যবহার করে। তারপরে কার্গিল যুদ্ধে এই বফর্স কামান আর্টিলারি ফায়ারিংয়ের ক্ষেত্রে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। কার্গিল যুদ্ধ সম্পর্কিত বিভিন্ন তথ্য, কার্গিল যুদ্ধের বিভিন্ন ছবি এবং কার্গিল যুদ্ধে সেনাবাহিনীতে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, সেইগুলি এখানে এই মিউজিয়ামটিতে সংরক্ষিত রয়েছে। এই অংশটিকে বলা হয় হার্ট অফ রিমেম্বারেন্স। এই অংশটি 2009 সালে রিটায়ার্ড কর্নেল ভিপি মালিক তিনি উদ্বোধন করেন। আমি যখন মিউজিয়ামে ঢুকেছিলাম, ওই ক্যাপ্টেন বিক্রম বাত্রার চিঠিগুলো আমি পড়ছিলাম, লেখা এত খারাপ লাগছিল পড়ে। উনি লিখছেন তখন উনি একটা সেগমেন্ট উনি জয় করে ফেলেছেন, তখন বাড়িতে চিঠি লিখছেন কুশ বলে কাউকে যে আমরা এরকম জয় করে ফেলেছি, আমি এখন প্রমোশন পাচ্ছি ক্যাপ্টেন হিসাবে, আর আমি মহাবীর চক্র পাবো। কিন্তু তারপরে পরবর্তী অপারেশন করতে গিয়ে তো তার মৃত্যু হলো, তারপর তাকে মরণোত্তর পরমবীর চক্র দেওয়া হলো। সত্যি এই চিঠিগুলো পড়লে না চোখ দিয়ে জল বেরিয়ে আসে। ভারতীয় সেনাবাহিনী কার্গিল যুদ্ধের যে যুদ্ধটি করেছিল তার নাম ছিল অপারেশন বিজয়। ভারতীয় বিমান বাহিনী যেটি করেছিল তার নাম ছিল অপারেশন সফেদ সাগর, এবং ভারতীয় নৌবাহিনীর এই অপারেশনটির নাম ছিল অপারেশন তলোয়ার। এটি দেখলে অবশ্যই দেশাত্মবোধের একটা মহান নিদর্শন এবং নিজেদের একটা গর্ব লাগে যে এই দেশে এই রকম একটি সেনাবাহিনীর ছত্রছায়ায় আমরা জীবনযাপন করছি। গর্বিত হতে হয় এইখানে এসে। এই জায়গাটি কিন্তু ওয়ার্ল্ডের সেকেন্ড কোল্ডেস্ট রিজিয়ন। এখানে 1995-এ -60 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত টেম্পারেচার রেকর্ড করা হয়েছে। আর জেনারেলি এখানে -30-35 ডিগ্রি এটা তো কোনো ব্যাপারই না। সেই সময় ভারতের সেনাবাহিনী এইখানে থেকে এই অঞ্চলকে রক্ষা করে। মানে চিন্তা করা যায় না যে কি অসম্ভব কষ্টের মধ্যে এই সেনাবাহিনী আমাদের দেশ এইভাবে রক্ষা করছে। হাইওয়ের পাশ দিয়ে যে নদীটি বয়ে চলেছে, আমি যে নদীটির নাম বললাম দ্রাস নদী, এই নদীটিকে সিংহ নদীও বলে। তারও কিছুটা আগে সুরু নদী, সেটি আবার মিলিত হয়েছে এই সিংহ নদীর সাথে। এই যে গাছপালা না দেখার কারণ হচ্ছে এই জায়গাটা হিমালয়ের লিওয়ার্ড সাইডে অবস্থিত, যেটাকে বাংলায় খুব সম্ভবত বলে বোধহয় অনুবাদ ঢাল। তো সেই লিওয়ার্ড সাইডে অবস্থিত হওয়ার জন্য এখানে মৌসুমি বায়ু ঢোকে না, বৃষ্টিপাত হয় না, আর তাছাড়াও এই জায়গার উচ্চতাও অনেক বেশি, তার ফলে এখানে গাছপালা দেখা যায় না। আমরা যে জায়গাটায় বসবাস করি অর্থাৎ সিকিম, দার্জিলিং হিমালয়, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, এই জায়গাগুলি হিমালয়ের উইন্ডওয়ার্ড সাইডে অবস্থিত, এবং তার ফলে সেখানে মৌসুমি বায়ু বাধাপ্রাপ্ত হয়, প্রচুর বৃষ্টিপাত ঘটায়। আমরা সেখানে প্রচুর ভেজিটেশন দেখতে পাই, অর্থাৎ হিমালয়ান ভেজিটেশন, অ্যালপাইন ভেজিটেশন, এগুলো প্রচুর পরিমাণে দেখতে পাই। এই দিক থেকে আসছে যে নদীটা দেখতে পাচ্ছেন, এই যে হলুদ রঙের তাঁবুটার পাশ দিয়ে, এই নদীটা হচ্ছে দ্রাস নদী। আর ওই পাশ থেকে যে নদীটা আসছে সেটা হচ্ছে সিংহ নদী। এই দুটো নদী একসাথে মিলিত হয়ে সিংহ নদী নাম নিয়ে প্রবাহিত হচ্ছে। এইটা পরে গিয়ে মিশবে সুরু নদীর সাথে।
আমরা কার্গিল পৌঁছে গেলাম। শ্রীনগর থেকে আমরা এসে পৌঁছালাম কার্গিল। আজকে রাত্রিবেলা আমরা কার্গিলেই থাকবো। আর আমাদের এই কার্গিল পর্যন্ত পৌঁছানোর ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।